আত্মার আসক্তি পর্ব 11 লিখেছেন নিশা চৌধুরী। খাটে পা তুলে বসে আছে নিশা, হাতে ঠান্ডা আইসক্রিমের কাপ। এক কামড় দিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে খাচ্ছে। রুমের ফ্যান, এসি সব অন করেও যেন তার রাগ ঠান্ডা হচ্ছে না। হঠাৎই নিশা রাগে আইসক্রিমটা ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। বিছানা ছেড়ে উঠে মিররের সামনে দাঁড়ালো নিশা। একদৃষ্টে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বলল, এই আমি সত্যি কি পাল্টে গেছি, নাকি বাকরুদ্ধ হয়ে গেছি সময়ের সাথে সাথে? নিজেকে দেখছে সে গভীরভাবে। চোখ দুটো লাল, চুল এলোমেলো, মুখে বিরক্তির ছাপ। নিশা আবার বলে উঠল, আমি সেই মেয়ে যাকে আজ পর্যন্ত কেউ জোর করে তার অপছন্দের কিছু খাওয়াতে পারেনি, যে মেয়ের মুখের উপর কথা বলতে ভয় পেয়েছে সবাই। আমি কি সেই নিশা? তাহলে কে এই আয়ান ভাই, যে আমাকে নিয়ন্ত্রণ করছে, আমার মুখে মুখে কথা বলছে? আমি যদি আগে জানতাম ওই ভার্সিটির স্যার নামক আয়ান ভাই আমার চাচাতো ভাই, তাহলে জীবনেও এই আজরাইলটার উপর ক্রাশ খেতাম না। খাটাস একটা। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো মায়ার গলা। আয়নার সামনে দাঁড়িয়ে কার সাথে এত বকবক করছিস তুই? সাথে সাথে চমকে উঠল নিশা, ধীরে পিছনে ফিরল। তুই মায়া? হ্যাঁ আমি। তোর রুমে আসতে পারি না নাকি? আরে কেন পারবি না, আয় বস। দুজনে বেডে মুখোমুখি বসে পড়ল। মায়া, তুই হঠাৎ ডাইনিং টেবিল থেকে উঠে এলি কেন? এত রাগ কিসের? নিশা মুখ ফুলিয়ে বলল, তো কি করব, নাচবো ওখানে গিয়ে? ভাইয়া যদি তোর নাচ দেখতো মন্দ হতো না। পেতনি, চুপ কর, বাজে বকিস না। মায়া ঝুঁকে বলল, তা বেশি রাগ করছিস ভাইয়ার উপর? নিশা রাগী কণ্ঠে বলল, ওই বুড়োটা যা করছে তাতে রাগ করলেই হবে, খুন করলেও শান্তি পাব না। মায়া মুখ ফুলিয়ে বলল, না না নিশু, আমার একটা মাত্র ভাই, তাও আবার এতদিন পর দেশে ফিরেছে। এখনই যদি খুন করে ফেলিস তাহলে আমি একেবারেই অন্ধ হয়ে যাব। ইস, তোর না রুদ্র আছে, ও বেঁচে থাকতে তুই অন্ধ হবি? মেনে নেওয়া যায় না। নিশার মুখে রুদ্রর কথা শুনে হঠাৎ তার মনে পড়ে যায় কিছু। মায়া নিশার হাত ধরে বলল, দোস্ত দোস্ত, ঠিক সময়ে রুদ্রের কথা তুলেছিস। একটা ইম্পর্ট্যান্ট কথা বলি। বল বল। আজকে বিকেলে রুদ্রর সাথে দেখা করব। নিশা অবাক হয়ে বলল, কি বিকেলে? তুই পাগল হইছিস নাকি? আমি রুদ্রকে কথা দিয়েছি, এখন আমাকে যেতেই হবে। তাহলে যা, আমাকে কেন বলছিস? কারণ তুইও আমার সাথে যাবি। নিশা চিৎকার করে বলল, কি? আমিও তোর সাথে, তাও আবার বাইরে? আস্তে চিল্লা, পুরো বাড়িতে মাইকিং করবি নাকি? তাহলে তো ভালোই হতো। কি বললি? কই কিছু না। যাই হোক, যাবি তো আমার সাথে? মায়া, এমনিতেই আমাদের বাড়ির বাইরে যাওয়া একদম নিষেধ, তার উপর আবার দেখা করতে। দোস্ত প্লিজ, না বলিস না। যদি জেনে যাই? জানবে না, লুকিয়ে যাব। দোস্ত প্লিজ, শুধু আজকের জন্য। নিশা অনেক ভেবে শেষে হাল ছেড়ে দিল। মাথা নিচু করে বলল, ঠিক আছে যাব। এদিকে ব্যালকনিতে বসে হালকা বাতাসে চোখ বন্ধ করে বসে আছে আয়ান। ফোনে কারোর সাথে চ্যাট করছে সে। তাকে আড়াল থেকে দেখছে একজোড়া তীক্ষ্ণ চোখ। গুটি গুটি পায়ে সে চলে এলো ব্যালকনির একেবারে কাছে। পেছনে দাঁড়িয়ে রইল নীরবে।
হঠাৎই আয়ান গম্ভীর গলায় বলল, চোরের মতো লুকিয়ে লুকিয়ে থাকিস কেন রোজা? রোজা থমকে গেল। ভয় আর অবাক দুটোই মিশে আছে তার চোখে। তবুও নিজেকে সামলে বলল, আপনি বুঝলেন কিভাবে আমি পেছনে আছি? আমার রুমে একটা পিঁপড়া ঢুকলেও টের পাই, আর তুই তো জলজ্যান্ত মানুষ। তার মানে ভালোই ধারণা আছে আপনার। তোর থেকে বেশি। রোজা এসে পাশে বসে চুপচাপ তাকিয়ে থাকে আয়ানের দিকে। এইভাবে তাকিয়ে আছিস কেন? কারণ আছে। কি কারণ শুনি? আমি প্রেমে পড়েছি। আয়ান চোখ সরু করে বলল, কে সেই সৌভাগ্যবান? রকস্টার। কে সে? আছে একজন, যাকে আমি বহু বছর ধরে ভালোবাসি, আমার স্বপ্নের পুরুষ। এত পাগল তোর রকস্টারের জন্য? আমি আমার রকস্টারের জন্য পৃথিবী উলটপালট করে দিতে পারবো। আয়ান হেসে মাথায় একটা হালকা চাটি মেরে বলল, এসব মাথা থেকে ঝেড়ে ফেল, পড়াশোনায় মন দে, দেখবি জীবন অনেক সুন্দর। এই বলে আয়ান তার রুমের দিকে চলে গেল। রোজা একদৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বলল, আপনাকেই যদি না পাই রকস্টার, তাহলে এই জীবন মরুভূমি হয়ে যাবে। অন্যদিকে রিক্তা খাটে শুয়ে গল্পের বই পড়ছিল। হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নাম্বার অচেনা দেখে রিক্তার মুখে জিজ্ঞাসার ছাপ। এখন কে ফোন দিতে পারে? ধরব? আচ্ছা ধরেই দেখি কে। বলেই রিক্তা কল রিসিভ করল। হ্যালো, কে বলছেন? ফোনের উপাস থেকে রহস্যময় কণ্ঠে বলল, তোমার কাছের কেউ। মানে, কে আপনি? কে হতে পারি বলো তো? রিক্তা সাথে সাথেই বলল, অর্ক তুমি? জি ম্যাডাম, আমি। অবশেষে চিনতে পারলে। তোমার মতো বজ্জাতকে আবার না চিনে থাকতে পারবো? হুশ, এভাবে বলো না বেবি। তুমি আমার নাম্বার পেলে কিভাবে? আজ তো ব্যাচও নেই, তাই জ্বালাতেও পারোনি। বেবি, তোমাকে দেখতে খুব মন চাচ্ছে। লজ্জা করে না? ভাইয়ার হাতে মাইর খাওয়ার পর আবার বড় মুখ করে কথা বলছো। আহান ভাই বলে ছেড়ে দিয়েছিলাম, না হলে রাস্তা থেকে সরিয়ে দিতাম। কি করতে চাও? অন্যদের মতো ভাইয়াকেও খুন করতে? তোমার মতো সন্ত্রাসীর কাছ থেকে আর কি আশা করা যায়? হ্যাঁ, আমি সন্ত্রাসী, মানুষ খুন করি। তোর কি? শুধু মনে রাখ, তুই আমার না হলে বিসমিল্লা বলে মাথার খুলি উড়িয়ে দেব। বলেই কল কেটে দিল। রিক্তা বিছানায় বসে পড়ল। দু হাত মুঠো করে জুড়ে জুড়ে নিঃশ্বাস নিচ্ছে। অর্ক, অর্ক, এই অর্ক আমার জীবন শেষ করে দিয়েছে। আমি কি ওর খেলনার পুতুল? খুনি, ও আমার কাছে কি চাই? কথাগুলো বলতে বলতে মনে পড়ল আজ থেকে 1 বছর আগের কথা। রিক্তা তখন নবম শ্রেণীর ছাত্রী। একদিন কোচিং শেষ করে আসছিল। হঠাৎ রাস্তায় গোলাবর্ষণের শব্দে সবাই দৌড়াতে শুরু করলো। রিক্তা পেছন ফিরে দেখল, একজন বৃদ্ধ রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। রিক্তা ছুটে গেল তার কাছে, কিন্তু ততক্ষণে বৃদ্ধ মারা গিয়েছে। রিক্তা বৃদ্ধের পাশে থাকা এক ব্যক্তির শার্টের কলার ধরে বলল, আপনার সাহস কিভাবে হলো একজন বৃদ্ধ মানুষকে হত্যা করার? তুমি জানো আমি কে? না, জানতে চাই না। বলুন, কেন ওনাকে গুলি করলেন? উনার বাসায় চাঁদা তুলতে গিয়েছিলাম। উনি টাকা না দেওয়ায় আমি উনাকে উড়িয়ে দিয়েছি। রিক্তা এবার ঠাস করে লোকটার গালে থাপ্পড় দিল। তুমি জানো এই অর্ক মির্জাকে থাপ্পড় মারার পরিণাম কি হতে পারে? একটা থাপ্পড়ই তো মেরেছি, জুতো খুলে মুখের উপর তো মারিনি। অর্কর পাশে থাকা একজন লোক বলল, এই মেয়ে, তোমার সাহস তো কম নয়, আমাদের বসের গায়ে হাত তুলো।
জানো, উনি আমাদের এলাকার কমিশনারের ছেলে। বসের সাথে কেউ চোখ তুলে কথা বলার সাহস পর্যন্ত রাখে না, আর সেখানে তুমি থাপ্পড় মেরেছ। রিক্তা হেসে বলল, দেখে মনে হচ্ছে এই এলাকার জারুদার। অর্ক রাগী কণ্ঠে বলল, এই কি বললে তুমি? থাপ্পড়টা মনে হয় কানে গিয়ে পড়েছে, যার জন্য কথা শুনতে পারছেন না। ইউ চুপ, একদম চুপ। চাঁদাবাজি করে বেড়ান, না জানি এরকম আরও কতজন মানুষকে মেরে ফেলেছেন। মনে তো হচ্ছে এলাকায় সবাই আপনাকে ভয় পায়। অবশ্য ভয় পাওয়ারই কথা, যেভাবে হনুমানের মতো চেহারা বানিয়ে রেখেছেন। না জানি কত ছোট বাচ্চারা আপনাকে দেখে ভয়ে দৌড়ায়। রিক্তার মুখে এরকম কথা শুনে অর্কর পাশের বাকি সবাই হেসে দিল। অর্ক একবার চুপ গরম করতেই সবাই চুপ করে গেল। অর্ক রিক্তার দিকে 2 কদম এগিয়ে বলল, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। তোমাকে আমি এত সহজে ছাড়ছি না। সেই দিনের পর থেকে রোজ অর্ক রিক্তার বেঁচে যাওয়ার পথে বিরক্ত করে। এক সময় বিরক্ত করা থেকে ভালোবাসাতে পরিণত হলো। হ্যাঁ, অর্ক রিক্তাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু রিক্তা কিছুতেই ওই সন্ত্রাসী খুনি অর্ক মির্জাকে মেনে নেয়নি। রিক্তা ঘৃণা করে ওই হাজারো নিরীহ মানুষের খুনিকে। রিক্তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। রিক্তা নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। দুপুর গড়িয়ে এখন বিকেল 4টা। নিশা ফোনে চিকু বান্টির কার্টুন দেখছিল। সেই সময় মায়া হন্তদন্ত হয়ে রুমে ঢুকল। নিশা একবার মায়ার পা থেকে মাথা পর্যন্ত তাকালো। আকাশি কালারের জামদানি শাড়ি, পায়ে স্টোনের পুঁতির জকজকে নকশা, বডি ফিট ব্লাউজ, চুলের খোঁপায় গাজরা, কপালে ছোট কালো টিপ, মুখে হালকা মেকআপ, ঠোঁটে লাল লিপস্টিক, কানে সাদা ঝুমকো। নিশা হাঁ করে তাকিয়ে মায়ার সামনে এসে দাঁড়িয়ে বলল, এই শাকচুন্নিটা কি আমার বেস্টু? মায়া মলিন মুখে বলল, পেতনি, আজকেও এভাবে বলবি? যাহ, তোর সঙ্গে কথা নেই। নিশা মুখে হাসি নিয়ে বলল, না না, তোকে অনেক সুন্দর লাগছে, একদম নিউ মার্কেটের ভিক্ষাকারীদের মতো। কি বললি? তোকে আজকে মেরে ফেলবো। নিশাকে আর পাইকে দৌড়ে রুম থেকে বেরিয়ে দরজা বন্ধ করে দিল। মায়া দৌড়ে দরজার সামনে এসে বলল, নিশু, দরজা খুল বলছি। খুলব না। খুললেই তো মারবি। না, মারব না, তুই আমার বেস্টু, তোকে মারতে পারি? দরজা খোল। আচ্ছা, খুলছি। নিশা দরজা খুলল। মায়া রুমে ঢুকে দরজা লক করে নিশাকে বলল, তুই এখনো রেডি হসনি কেন? রেডি হয়ে কি করব? এবার রাগ লাগছে। আমি তোকে বলেছিলাম রুদ্রর সাথে দেখা করতে যাব। নিশা কপালে হাত দিয়ে সোফায় বসে বলল, এই যা, আমি তো ভুলেই গিয়েছিলাম। মায়া রেগে বলল, জানতাম তুই এটাই বলবি, এখনই গিয়ে রেডি হয়ে নে। নিশা মলিন মুখে বলল, বলছি আজকে না গিয়ে কাল গেলে হয় না? নিশা, আচ্ছা যাচ্ছি যাচ্ছি, শুধু চিল্লাই। 30 মিনিটের মধ্যে নিশা রেডি হয়ে গেল। সিল্কের সাদা 3 পিস, বুকের উপর ওড়না, গলায় একটা বাটারফ্লাই চেইন, কানে টপ ইয়াররিং, মুখ ন্যাচারাল, চুল খোলা। মায়া বলল, চল এবার। নিশা পথ আটকে বলল, বললেই হলো, গাড়ি কে ড্রাইভ করবে? বুঝলু আঙ্কেল। আঙ্কেল রাজি? প্রথমে রাজি ছিল না, পরে অনেক জোরাজুরি করাতে রাজি হলো। ঠিক আছে চল। নিশা আর মায়া চুপি চুপি সিঁড়ি দিয়ে নেমে বাড়ির বাইরে বের হলো। বাড়ির মেন গেটের বাহিরে গাড়ি রাখা। দুজনই সেখানে গেল। নিশা ও মায়াকে দেখে বজলু বলল, আপামনিরা, আপনাদের বাড়ির বাইরে যাওয়া নিষেধ। তার উপর আবার পার্কে যাইতাছেন। যদি বড় সাহেব জানে,
আমারে টুকরা টুকরা করব। মায়া শান্ত কণ্ঠে বলল, চিন্তা করবেন না আঙ্কেল, আপনি ধরা পড়বেন না। আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে আসব। কিন্তু আপনারা কই যাইবেন আফামনিরা? মায়া বলল, হাদিস পার্ক। ঠিক আছে, উঠেন গাড়িতে। মায়া এবং নিশা গাড়িতে উঠল। গাড়ি চলতে শুরু করলো, উদ্দেশ্য হাদিস পার্ক। এইদিকে আয়ান নিজের রুমে বসে কিছু ফাইল দেখছিল। তখন তার দরজায় নক পড়ল। দেখল আহির এসেছে। আয়ান বলল, আরে আয়, ভিতরে আয়। আহির ভেতরে ঢুকে ঠুস করে বিছানায় বসে পড়ল আর বলল, ভাই, তোর একা একা থাকতে বোরিং ফিল হয় না? আয়ান আহিরের পাশে বসে বলল, বোরিং আর একাকিত্বকে আমার সঙ্গী বানিয়ে নিয়েছি। ওদেরকেই সঙ্গী বানিয়ে নিস, তাহলে বউ কাকে বানাবি শুনি? শালা, বিয়ে শাদি আমার কপালে নেই। দেবদাস হয়ে বাঁচতে হবে মনে হয়। জীবনটাই বেরঙিন। আহির আয়ানের কথায় হেসে বলল, চল তাহলে বেরঙিন জীবনে একটু হালকা হাওয়া লাগিয়ে আসি। আয়ান ব্রুকুচকে বলল, কই যাবি? আহির বলে উঠল, হাদিস পার্ক। আয়ান মুখ বাঁকিয়ে বলল, হাদিস পার্কে গিয়ে কি করব? 10টা চক্কর কেটে আসব আর একটু গোলাপ ফুলদের দেখে আসব। কি বলিস ভাই? আয়ান ঠোঁট কামড়িয়ে বলল, তাহলে তো মৌমাছি হয়ে উড়ে যেতে হয়। তাহলে আর দেরি কিসের? চল আয়ান, রেডি হয়ে নে, 20 মিনিটের মধ্যেই বের হব। আয়ান উঠে দাঁড়িয়ে পকেটে হাত গুজে বলল, লেটস গো, মিশন হাদিস পার্ক।